বিজ্ঞান সাধারণ ও অসাধারণ বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠান। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রীর মধ্যে প্রতিযোগিতা। গত অনুষ্ঠানে যারা অপেক্ষাকৃত ভালো করেছিল তাদেরকে এই অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সঙ্গে নতুন কিছু মুখ। সব প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হই। আমি জারিফ ইশতিয়াক। আমি নাইমুল ইসলাম। আমি বিএম আবিদুল মুমিনিন। আমি মুশফিকা মামা। আমি অভয় সেন পিয়ান। আমি সিনান সাইফি রহমান। আমি রাইয়ান ইবনে মাসুদ আয়ান। আমি আদনান আমিন আদর। আমি মোহাম্মদ সঞ্জিম জামান। আমি মোহাম্মদ রেজওয়ান। আমাদের অনুষ্ঠানে 4টি পর্ব। প্রথম পর্বটি হচ্ছে বিজ্ঞান সবখানে, তার মানে বিজ্ঞানকে আমরা নানান আঙ্গিকে নানান জায়গায় দেখি, সেগুলো নিয়ে প্রশ্ন। এই পর্বে 5টি প্রশ্ন করা হবে, প্রত্যেকটিতে 5 নম্বর থাকবে। সেটি একজন যদি বলতে পারে পুরো 5 নম্বর পাবে, যদি আংশিক একাধিকজন বলে 5 নম্বর ভাগ করে দেওয়া হবে। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। ন্যানোবট নিয়ে অনেক আশা করা হচ্ছে, সামনে ন্যানোবট দিয়ে হবে। সেই ন্যানোবটটা কি? মোমেনিন। ন্যানোবট হচ্ছে বেসিক্যালি ন্যানোমিটার, এজ নামেই বলা আছে, ন্যানোমিটার সাইজের বট, এবং এগুলো দিয়ে বিভিন্ন শেপ অ্যান্ড জিনিসপত্র তৈরি করা যায়। এছাড়া ন্যানোবট অনেক ছোটো দেখে আমরা ওইটাকে মেডিকেল ফিল্ডেও কাজে লাগাতে পারি। অ্যাজ ন্যানোবটের মাধ্যমে আমরা দেহের ভিতর প্রবেশ করে আমরা ছোটো ছোটো রোগ জীবাণু এইসবকেও মারতে পারবো, অ্যাজ ওটা ন্যানোমিটার সাইজের আর কি। বেসিক্যালি কী করবে? শরীরে প্রবেশ করে রোগ জীবাণু আক্রমণে সহায়তা করবে, অথবা কোনো রোগ জীবাণু তো আমাদের ওষুধে করে, ন্যানোবট কি করবে? এটা তো রবট, বট মানে রবট, কিন্তু মানে আমরা কি কন্ট্রোল করতে পারবো, বেসিক্যালি কন্ট্রোল করতে পারবো। মোমেনিন বলেছে তার সাইজ এবং এটা যে ন্যানো প্রযুক্তির একটা অংশ সেটা বলেছে। আমরা আরেকটু বিস্তারিত যদি জানতে পারি যে এর কাজগুলো কি হবে। ন্যানোবট যেহেতু একটা রোবট, এটাকে আমরা বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা এটাকে ব্লাড স্ট্রিমে প্রবেশ করাই, তাহলে সেটাকে নির্দিষ্ট জায়গায় যেখানে আমরা এটাকে পাঠাতে চাই পাঠাতে পারি। সেটা দিয়ে আমরা ছবি তুলতে পারি, ডায়াগনোসিসে সাহায্য করতে পারে। এটাই। ঠিক আছে, আমি আবার দেব। একটা রোবট কি করতে পারে? রেজওয়ান। স্যার, রোবটকে আমরা টার্গেটেড জায়গায় পৌঁছাতে পারবো। যেমন কোনো জায়গায় যদি ক্যান্সার সেল থাকে, সেই জায়গায় আমরা যে ওই ক্যান্সার যে জীবাণুগুলো আছে সেগুলো আমরা ধ্বংস করতে পারবো, এবং বা অন্য কোনো জায়গায় যদি যেতে হয় সেখানে আমরা নির্দিষ্ট জায়গায় ওষুধ প্রেরণ করতে পারবো। বিষয় ঠিক আছে। আমরা প্রথমজন যে প্রথম বলেছিল তাকে 3 নম্বর দেব, বাকি দুজনকে 1-1 করে আমরা দেব। আসলে এটা একটা রোবট, ন্যানোবট কিন্তু একটা যন্ত্র, ছুরি কাঁচি নিয়ে যত কিছু, একটা চাকার মতো সব কিছু আমাদের রক্তনালীর মধ্য দিয়ে শরীরের যে কোনো, এমনকি মস্তিষ্কেও আমরা পৌঁছাতে পারি। সেখানে সে অপারেশন করতে পারবে রীতিমতো, মানে কিছু কেটে বাদ দিয়ে। যে ক্যান্সারের কথা বলা হয়েছে, ক্যান্সার আসলে জীবাণু না, কিন্তু সেটা কাটার একটা সুবিধা। একটা রক্তনালী বন্ধ হয়ে গেছে, আমরা ওটা ওপেন করে দিতে পারবো, তারপর ওষুধ পৌঁছায় দিতে পারবো, ওষুধ ধীরে ধীরে রিলিজ করতে পারবো, যা যা ভিতরে করতে চাই, মেকানিক্যাল কাজ যত একটা পুরো যন্ত্রকে আমরা ওখানে। এখনও অনেক জিনিস আমরা দিই, যেমন ছোট ক্যামেরা দিয়ে দিই বা এরকম ছোট কিছু কিছু জিনিস আমরা দিয়ে দিই, কিন্তু এটা হবে আরও অনেক বেশি কাজ করার। এটা কিছুটা স্কেলে অলরেডি হয়েছে, খুব সাধারণ স্কেলে, তবে সামনে যেটা আশা করা হচ্ছে সেটা অনেক বেশি। তো আমরা নম্বরটা ভাগ করে দিলাম। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। বেড়াল যত উপর থেকেই পড়ুক না কেন, নিজে পড়ে যেতে পারে, নিজে লাফ দিতে পারে, সবসময় পায়ের উপর পড়ে। এটা কেন? নাইমুল। স্যার, বেসিক্যালি যে বিড়ালের পায়ে যে এক ধরনের বিশেষ ব্যবস্থা থাকে, যার ফলে যে বিড়াল যখনই বিড়াল যখন গাছে ওঠে তখনই দেখা যায় যে বিড়ালটা পড়ে যাচ্ছে না গাছ থেকে। ঠিক একই কারণে যে যখন বিড়াল উপর থেকে পড়ে তখন সে পায়ের উপরই পড়ে। এটা একটা ব্যবস্থা থাকে বললে তো হলো না, একটা ডিটেইলস আমরা জানতে চাই। বেসিক্যালি বিড়ালের ভর কেন্দ্রটা আর কি তার বডির ওই জায়গাটাতে, যার জন্য প্রত্যেকবার আমরা যদি উল্টা করেও ফেলে দিই, সে তার ভর কেন্দ্রের জন্য ঘুরে পায়ের উপরেই পড়ে, মানে আর কি ওইটা পায়ের সাইডে বেশি। এর জন্য আর কি ও আর কি প্রত্যেকবার কোনো উঁচু জায়গা থেকে পড়লেও পায়ের উপরেই পড়ে। আমি মোমেনিনকে নম্বর দিচ্ছি, 3 নম্বর। পুরা ব্যাপারটা হয়নি। বিড়ালের আসলে একটা রিফ্লেক্স, যেটা তার অন্তর্কর্ণের মধ্যে একটা ব্যবস্থা থাকে, সে উপর কি নিচে কি সেটা বুঝতে পারে, মানে যে কোনো অবস্থাতেই উপর এবং নিচটাকে আলাদা করতে পারে। এই রিফ্লেক্সের কারণে সে কিন্তু ঘুরে, এবং তার মেরুদণ্ডটা খুব ফ্লেক্সিবল, মেরুদণ্ডটা বাঁকিয়ে এসে উল্টে পাল্টে যেতে পারে। তো এই দুটো জিনিস মিলে সে সবসময় পায়ের উপর থাকে, কারণ নিচটা সে সবসময় নিচের দিকে থাকে, এবং সেটা ভরকেন্দ্রের ব্যাপারটা আছে। সেজন্যই আমরা মোমেনিনকে 3 নম্বর দিচ্ছি, কিন্তু এর বেশি নয়। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পুরা উদ্ভিদ জগৎটা বলতে গেলে পুরা
জীবজগতেই নির্ভর করে সালোক সংশ্লেষণের উপর। তো আমার প্রশ্নটা হলো, সালোক সংশ্লেষণের থেকে একাধিক উপকার আমরা পাই, সে এক উপকারগুলো কি আর জিনিসটাও বাকি সিনান? উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে গ্লুকোজ ব্যবহার করে হচ্ছে উৎপন্ন করে অক্সিজেন, এবং অক্সিজেনটা আমাদের লাগে। আমরা হচ্ছে রেসপিরেশন প্রক্রিয়া অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজের অক্সিডেশনের মাধ্যমে শক্তি পাই। এটা হচ্ছে প্রধান যে উপকারটা, মানে পুরো পৃথিবীর পুরো জীবজগতই আসলে এই অক্সিজেনের উপর, সব অ্যানিমেলই যারা নিজেদের খাদ্য নিজে উৎপাদন করতে পারে তারা এই অক্সিজেনের উপর নির্ভরশীল রেসপিরেশনের জন্য। এবং দ্বিতীয় যে উপকারটা সেটা হচ্ছে যে উদ্ভিদ থেকে তো শুধু অক্সিজেন না, আমরা উদ্ভিজ্জ যেসব খাদ্য আছে যেমন স্টার্চ ইত্যাদি, এবং উদ্ভিদ থেকে যে সেলুলোজ, সেই সেলুলোজ থেকে আলটিমেটলি কাগজ এবং কটন ইত্যাদি তৈরি হয়, সেগুলো এই ধরনের দ্রব্যগুলো আসলে ফটোসিনথেসিস প্রক্রিয়ারই একটা বাই প্রোডাক্ট। সুতরাং আমরা এই দুই উপায় হচ্ছে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। ঠিক আছে, সিনান পুরো নম্বর পাবে এবং সবগুলো উপকার, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের দিনে আমরা ওই কথাটা মনে রাখছি, এটা কার্বন অ্যাবজর্ব করে, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে নেয়, বাতাস থেকে নিয়ে নিচ্ছে, এটা একটা বিরাট উপকার। বাকিগুলো তো আছেই, খাদ্য ইত্যাদি। আমরা পরের প্রশ্নে চলে যাই, যে এই যে জিন প্রযুক্তির দিনে ক্রিসপার বেবি এখন বিখ্যাত বলতে পারো, কুখ্যাত বলতে পারো, ক্রিসপার বেবি। এই ক্রিসপার বেবি জিনিসটা কি? জারিফ। ক্রিসপার বেবি মেইনলি আমরা যেটা বুঝি যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে আমরা হচ্ছে নতুন ধরনের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যখন একটা মানুষের ডিএনএর প্রকরণ ঘটাবো, সেক্ষেত্রে আমরা যে কোনো বৈশিষ্ট্য অনুযায়ী একটা বেবিকে আমরা প্রস্তুত করতে পারি। সেক্ষেত্রে এখন এই বৈশিষ্ট্যটা ভালো হতে পারে, অতিরিক্তভাবে আমরা এক্সপেরিমেন্টেশন করার ফলে হচ্ছে নতুন মিউটেন্ট হিসেবে, যেগুলো আর কি সাধারণত আমাদের মানুষ যে প্রজাতি আছে সেটার সাথে যায় না, এরকম কিছু একটা তৈরি করে ফেলতে পারি। তো জারিফকে আমি এখানে থামাবো। এটার একটা ইতিহাস আছে, ক্রিসপার বেবি আসলে করা হয়েছে এবং সমালোচিত হয়েছে, সেটা আমি জানতে চাচ্ছি। বেসিক্যালি ক্রিসপার বেবি বলতে বোঝানো হচ্ছে যে ক্রিসপার পদ্ধতিতে জিন এডিটিং করার মাধ্যমে আমাদের হিস্টোরি, মানে রিসেন্ট টাইমসে একটা বেবি তৈরি করা হয়েছে। বেসিক্যালি বেবিটার সমস্যা ছিল যে ওর অ্যাকচুয়ালি লিভার আর কিডনি ছিল, ওগুলো আর কি নাইট্রোজেন সংশ্লেষ করতে পারতেছিল না। অ্যাজ এ রেজাল্ট ক্ষতিকর অ্যামোনিয়া বর্জ্য ওইসব ওর ব্রেনে চলে যাচ্ছিলো, এবং এটা বেসিক্যালি একটা জিনের ফল্টের জন্য হয়েছিল। সো ওরা ক্রিসপার এডিটিংয়ের মাধ্যমে সেই ফল্টি জিনটা বের করে একটা হেলদি জিন ওখানে অ্যাড করতে পেরেছে, এবং এর জন্য এখন বেবিটা আর কি অ্যালাইভ আছে। সমালোচনা কেন? সমালোচনা হচ্ছে কি, এটা আর কি হচ্ছে এখনও যে অ্যাপ্রুভাল পেয়েছে এরকম না যে একদম 100% সেফ। অ্যাজ এফডিএ এটা আর কি ইমার্জেন্সি রিজনসে অ্যাপ্রুভাল দিয়েছে, মানে আমরা অ্যাকচুয়ালি জানি না যেটা কতটুকু সেফ বাকি। ঠিক আছে, আমি মোমেনিনের উত্তরটা অনেকটা নিচ্ছি, এটা অর্ধেক উত্তর আসলে। মোমেনিন 3 নম্বর পাবে এটার জন্যে। ক্রিসপার বেবি আসলে এটা হয়েছে যেটা ও বলল, যে একটা সত্যিকার বেবির প্রাণ রক্ষা করেছে, যে তার এমন একটা রোগ ছিল যেটা জেনেটিক প্রযুক্তি ছাড়া সম্ভব ছিল না, কাজে এটাতে বলার কিছু নেই, তার প্রাণ রক্ষার জন্য এটা দরকার ছিল। কিন্তু অরিজিনালি ক্রিসপার বেবির কথাটা এসছে অন্য জিনিস থেকে। একজন চাইনিজ সায়েন্টিস্ট দাবি করেছিল বেশ কয়েক বছর আগে যে উনি একটা ক্রিসপার বেবি, একটা না, এক যমজ মেয়ে, তাদের ভ্রূণের মধ্যেই জিন প্রযুক্তি করে ক্রিসপার যে এডিটিং করে ইচ্ছে করে দিয়েছিলেন তাদেরকে, তাদের HIV AIDS-এর প্রতিরোধ যেন থাকে, HIV AIDS-টা তাদেরকে আর আক্রমণ করবে না, এটা একটা উপকার তাদের করবে। কিন্তু এটা উনি ঘোষণা দেওয়ার পর সাংঘাতিকভাবে সমালোচিত হয়েছে যে বেবির উপর এরকম এডিটিং করা, তাও কোনো বিশেষ কারণে নয়, যে একটা প্রতিরোধ দেওয়ার জন্য, এটা উনি সমালোচিত হয়েছিল। এবং ওনাকে চীনা গভর্নমেন্ট শাস্তিও দিয়েছিলেন, 3 বছরের কারাদণ্ড ওনার হয়েছিল। ওনার নাম ছিল জিয়াংকুই। ওনার সেই বেবিরা, একজনের নাম নানা, একজনের নাম লুলু, তারা এমব্রায়ো অবস্থায় দিয়েছিল, তারা যমজ বোন, এবং তারা বড় হয়েছে। তো কিন্তু সমালোচনাটা হয়েছে, কিন্তু পরবর্তীকালে জীবন রক্ষার্থেও করেছে, ওদেরকেও ক্রিসপার বেবি বলা হয়, কিন্তু অরিজিনাল ক্রিসপার বেবি হলো সেই যমজ বোনরা। তো আমরা 3 নম্বর পাবে এটার জন্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বলে একটা জিনিস বলা হয়। ব্ল্যাক হোলের ইভেন্ট একটা শব্দ, হরাইজন একটা শব্দ। তো এই শব্দ বিচারে যে একটা ঘটনা, দিগন্ত কেন বলা হয়, ব্ল্যাক হোলের কোন জিনিস? সিনান।
যে কোনো ব্ল্যাক হোলে হরাইজন শব্দের অর্থ হচ্ছে দিগন্ত, এখানে মূলত সীমানা বোঝাচ্ছে, আর ইভেন্ট মানে ঘটনা। ঘটনা বলতে যেটা এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মানে সেই যে কোনো ব্ল্যাক হোলের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ পর্যন্ত একটা সীমানা থাকে, তাকে আমরা ইভেন্ট হরাইজন বলি। ওখানে যদি কোনো বস্তু বা এমনকি আলো সেটা যদি প্রবেশ করে, সেটা আর বের হতে পারবে না। এবং ওটার বাইরে যদি মানে কোনো বস্তু থাকে, তাহলে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে সেটা ব্ল্যাক হোলের প্রভাবের বাইরে থাকবে। এটাই মূলত ইভেন্ট হরাইজন। মূল কথাটা ঠিক যে এটা একটা সীমানা, ভেতরেরগুলো সব ব্ল্যাক হোলে পড়ে যাবে, ব্ল্যাক হোলের অবজর্ব করে ফেলবে, গিলে ফেলবে। কিন্তু আমি এখনও সেটা জিজ্ঞেস করতে চাই যে ইভেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে এবং দিগন্ত বা হরাইজন বলতে কি বোঝাচ্ছে? অভয়। স্যার, এখানে ইভেন্ট হরাইজন বলতে মূলত বোঝাচ্ছে যে ইভেন্টটার কথা বলা হচ্ছে, যে কোনো বস্তুকে আমরা যদি বাইরে থেকে অবজার্ভ করি যে কোনো বস্তু ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাবো ব্ল্যাক হোলের কাছে যেতে 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 বস্তুটা একেবারে এক সময় দেখা যাবে যে বস্তুটা হঠাৎ করে আর কি আলোটা কমতে 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 আর কি আমরা ওটাকে ডিমিনিশ হয়ে যেতে দেখবো, কিন্তু একেবারে যে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গেল এই ঘটনাটা আমরা দেখতে পারবো না। না, আমি এই অভয়ের এই ব্যাখ্যা মানতে পারছি না। আসলে সিনানকেই নম্বর দেব এবং সিনান 5 নম্বরেই পাবে। কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে আসলে ইভেন্ট কথাটার একটা সায়েন্টিফিক মানে আছে। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যে শুধু জেনারেল থিওরি না, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে স্পেস আর টাইম, স্থান এবং কাল দুটা মিশে গেছে, দুটা একই জিনিস। কাজেই একসঙ্গে এটাকে বলা হয় স্পেস টাইম। তো আমরা স্থানে একটা জিনিসের পজিশন বলি, এটা পজিশন বলি, কিন্তু স্পেস টাইমে তো শুধু পজিশন না, এটা তো স্পেস টাইমে ওটাকে বলে ইভেন্ট। ওই পয়েন্টটা হলো একটা ইভেন্ট। তো কাজেই এই ইভেন্টগুলো আমরা মানে স্পেস টাইমের কোন জায়গায় আছে সেটা। আর দিগন্ত হলো যদ্দূর পর্যন্ত আমরা দেখি, আমাদের দিগন্তেও আমরা যে হরাইজন, পৃথিবীর যে হরাইজন আছে, তারপরে আর আমরা দেখি না, ওখানে মিশে যায়। তো কাজেই এখানে যেটা সিনান বলেছে যে এটাই সেই দেখার সীমানাটা। আমরা আমাদের প্রথম পর্বটা শেষই করে ফেলেছি, আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি, যেটা ইতিহাসের পর্ব। ইতিহাস থেকে আমরা এক একটা ঘটনা, এক একটা গল্প যারা একটা আবিষ্কারের সাথে জড়িত বা এরকম কিছু, পুরো জিনিসটা বুঝিয়ে বলতে হবে। এখানেও 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নে 5 নম্বর করে। প্রথম আধুনিক চিকিৎসার যে আলামতগুলো, আধুনিক চিকিৎসা যে বুঝতে পারি যে এটা আধুনিক, এই জিনিসটা আমাদের ইতিহাস ঘেঁটে আমরা দেখি সর্বপ্রথম একজন গ্রিক দার্শনিক থেকে এসেছিলেন, হিপোক্রেটাস। এটা খ্রিস্টপূর্ব 460 বছর আগের মানুষ উনি, প্রায় 460 বছর আগের বইপত্র উনি লিখেছেন। ওনার বই থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ওনাকে আমরা বলতে পারি যে আধুনিক চিকিৎসাবিদ্যার জনক। কেন বলি এটা? রিজওয়ান। স্যার, হিপোক্রেটাস প্রথম একটি তত্ত্ব প্রদান করে যে আগে মনে করা হতো যে রোগ একটা ঐশ্বরিক বিষয়, এটা ঈশ্বর প্রদত্ত একটা জিনিস, কিন্তু তিনি প্রমাণ করেন যে না, এটি শারীরিক বা বাহ্যিক কোনো কারণে মানুষের রোগ হয়। তিনি এরপর মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যবিধি দান করেন। তার একটি বিখ্যাত তত্ত্ব আছে 4 হিউমার্স, যেখানে রক্ত, হলুদ পিত্ত, কালো পিত্ত এবং শ্লেষা সম্পর্কে বলা হয়েছে। আবার রোগের চিকিৎসার নৈতিকতা সম্পর্কেও বলা হয়েছে, যেখানে যে যখন আমরা রোগী চিকিৎসা করব তখন তার গোপনীয়তা যেন ঠিক থাকে বা তাকে মানে সঠিকভাবে যেন কেয়ার করা হয়, এই বিষয়গুলো তিনি বলতে চেয়েছেন। তার এই বইয়েতে এই সবগুলো বিষয় ব্যাখ্যা করা হয়েছিল বলেই তাকে বলা হয় যে আধুনিক চিকিৎসাবিদ। রিজন চমৎকার বলেছে। আমি রিজনকে পুরো নাম্বারই দেব যে এটা ঐশ্বরিক ব্যাপার নয়, এটা তার লক্ষণ দেখে, এবং লক্ষণগুলোও তিনি বলেছেন। রিজন অবশ্য সেই লক্ষণগুলোর উদাহরণ দেয়, যেমন জ্বর, টেম্পারেচার দেখে, নাড়ি দেখে বোঝা। এবং যে রিজন ঠিকই বলেছে, হিউমার থিওরি বলে একটা থিওরি দিয়েছিলেন, যেখানে 4টা রস, 4টা লিকুইড, যেটা পিত্ত, তারপর রক্ত, কফ ইত্যাদি উনি দিয়েছে। এবং নৈতিকতার বিষয়ে যেটাকে আজও আমাদের মেডিকেল স্টুডেন্টরা হিপোক্রেটিসের শপথ নেয়। রিজওয়ান 5 নম্বর পাবে এটার জন্যে। আমরা পরের প্রশ্নে যাই, ইতিহাসের প্রশ্ন। ডারউইন তার কর্মজীবন শুরুই করেছিলেন একটা জাহাজে চাকরি নিয়ে, যেটা একজন প্রযুক্তিবিদে খুব তরুণ বয়সে সারা দুনিয়া ঘুরেছেন পালতোলা জাহাজে, এবং এভাবেই উনি একটা দ্বীপপুঞ্জে গিয়েছিলেন, গ্যালাপাগোস।
এবং সেখান থেকে তিনি কিছু আইডিয়া পরে অনেক দিন পরে উনি বের করেছিলেন দ্বীপপুঞ্জের চড়ুই বিষয়ে। এবং চড়ুই দেখে উনি কি বুঝলেন এটা মোমেন্ট। বেসিক্যালি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের যে চড়ুইগুলো ছিল ওগুলো আর কি কনভেনশনাল ইউরোপ বা ওখানকার চড়ুই থেকে ডিফারেন্ট ছিল দেখতে, অ্যান্ড বৈশিষ্ট্যগতভাবেও তাদের মধ্যে পার্থক্য ছিল। সো ওনার প্রথম মাথায় আসলো যে কেন এগুলোর মধ্যে এই পার্থক্যটা আছে, এবং ওইখান থেকে উনি একটা জিনিস রিয়েলাইজ করেন যে অ্যানিমেলস যত আছে ওরা নিজেরা বেঁচে থাকার জন্য নিজেদেরকে আর কি খাপ খাওয়ায়। সো যখন ওরা ওই আইল্যান্ডের মতো সিচুয়েশনে গেছে তখন সেটা যদি চড়ুই দিয়ে বলিতে কিভাবে হবে? চড়ুই আর কি ইউজুয়ালি শহরের এলাকায় থাকে এবং এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের থেকে খাদ্য পায়। ওরা হয়তো ওইখানে গিয়ে একটু হান্টিং এবিলিটিস ডেভেলপ আমি আরো একটু স্পেসিফিক্যালি জানতে চাই চড়ুই কিভাবে এই আইডিয়াটা দিল সেনা। উনি যে চড়ুই পাখিগুলোকে দেখেছিলেন সেগুলোর বিক উনি মানে ঠোঁট বা বিকের দিকে তাকিয়ে দেখেছিলেন যে এগুলো হচ্ছে মানে যেহেতু দ্বীপ এর একটা এলাকা, সেখানে হচ্ছে মানে একেবারে পানি থেকে মাছ তুলে নেওয়ার মতো লম্বা, এবং মানে উনি দেখিয়েছিলেন যে সিচুয়েশনের বেসিসে অ্যাডাপ্ট করেছিল পাখিগুলো নিজেকে সময় দিয়ে, এবং এভাবে হচ্ছে উনি বলেছিলেন যে প্রত্যেক অর্গানিজমই হচ্ছে নিজেদের অবস্থা অনুযায়ী খাপ খাওয়াতে পারে, নিজেদের ক্যারেক্টার চেঞ্জ হয় সময় বিবর্তন। উত্তর সঠিকভাবে ভাগ করেই দেব, কারণ দুজনেই আছে। সিনান কিছুটা স্পেসিফিক্যালি বলেছে, আমরা সিনানকে 3 নম্বর এবং মোমেনকে 2 নম্বর দেব। কিন্তু এখানে আসল ব্যাপারটা আর একটু সঠিকভাবে বলতে গেলে এটা ঠোঁটের ব্যাপার এবং খাবারের ব্যাপার। খাবারগুলো প্রধানত পানির থেকে নয়, এটা দ্বীপের ব্যাপার। খাবার যেখানে শক্ত বাদাম, শুধু শক্ত বাদাম আছে, দেখা যাচ্ছে যে সেখানে ঠোঁটটা মোটা শক্ত, বাদামটা ভাঙার মতো। তার মানে অন্যরা টিকতে পারে নাই, অন্যরা ছিল কিন্তু এই বাদাম না খেতে পেরে তারা মরে গেছে, কাজেই এরাই খাপ খাওয়াইতে পেরেছে। আরেকটাতে গিয়ে দেখা গেল একবারে স্ট্রর মতো লম্বা। এটা আপনার সৌভাগ্য যে উনি আইডিয়াটা ওখান থেকে পেয়ে গেছেন। তো আমরা নম্বরটা ভাগ করে দিলাম। পরের প্রশ্নে চলে যাই। আজারবাইজানে, যেটা আমাদের ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি জায়গায়, আজারবাইজানে প্রত্নতত্ত্ববিদরা একজন মহিলা ফসিল ৯,৪০০ বছরের মতো, ৯,৫০০ বছর পুরনো একটা কঙ্কাল, মহিলার কঙ্কাল, তার মাথায় একটা ছিদ্র আছে এবং ছিদ্রটা বেশ আকারটা বেশ রেগুলার আকার। ছিদ্রটা মনে হয় যে কেউ ইচ্ছে করে করেছে, এমনি অ্যাক্সিডেন্টালি হয়নি। সেটাকে বন্ধ করা আছে পশুর হাড় দিয়ে, এবং তার যে কিনারা, সেই কিনারায় নতুন হাড় গজাবার রিং আছে। এইগুলো কি বলে দিচ্ছে আমাদেরকে? স্যার এটা বেসিক্যালি বলছে যে অনেক হাজার বছর আগেও আমাদের হিউম্যান স্পিসিসরা সার্জিক্যাল টেকনোলজি ডেভেলপ করেছিল। এটা সবচেয়ে প্রিমিটিভ সার্জিক্যাল টেকনোলজিস এবং তার প্র্যাকটিসের মধ্যে একটা। ভেরি গুড। ব্রেন সার্জারি, অলমোস্ট ব্রেন সার্জারি তারা করেছিল। ব্রেন সার্জারিকে আমরা মনে করি সব সার্জারির মধ্যে কঠিন একটা কাজ, কিন্তু ৯,৫০০ বছর আগে এই আজারবাইজানে, কারণ এত রেগুলার জিনিস, মানে রেগুলার ছিদ্র, এটা ইচ্ছে করে ছিদ্রটা রেগুলার করে নিয়েছে যাতে এটাকে ইয়ে করা যায়, বন্ধ করা যায়, এবং সেখানে হাড়, পশুর হাড় নিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও মহিলার এটা সাকসেসফুল বলা যেত না। আমরা কিভাবে বলছি যে এটা সাকসেসফুল? স্যার এখান থেকে আপনি বলেছিলেন যে নতুন হাড়ের সেল গজিয়েছে। স্যার এখানে যেভাবে সেটা ফিট করা হয়েছে এবং এটাকে অ্যালাউ করা হয়েছে যেন এখানে আরও নতুন সেল গজাতে পারে, এই জন্য আমরা এক্স্যাক্টলি এই যে নতুন হাড় গজানো, তার মানে অপারেশনের পরে মহিলা বেঁচে ছিল, বেঁচে না থাকলে কিন্তু হাড় গজাতো না। এবং কি পরিমাণ হাড় গজিয়েছে, 3টা রিং পেয়েছে, অ্যাটলিস্ট 3 বছর বেঁচে ছিল অপারেশনের পরে, তার মানে সাকসেসফুল অপারেশন। তো 5 নম্বর পাবে সঞ্জীব। আমাদের 20th সেঞ্চুরির 1911 ব্রিটেনের লর্ড রাদারফোর্ড সায়েন্টিস্ট, উনি সোনাকে পিটিয়ে একটা পাতলা সোনার পর্দা, একটা পাতলা সোনাকে পিটিয়ে কিন্তু খুব পাতলা করা যায়। এমনকি আমার পুরো বইটা বাইন্ডিং করে দিলেও আমার খুব বেশি খরচ হবে না, কিন্তু সোনা দিয়ে বাইন্ডিং করব। এত পাতলা যে ওই সোনার তেমন কোনো দাম নেই। তো এরকম একটা পাতলা পর্দা দিয়ে উনি একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন। সেটা কি রিজওয়ান বলতে চাই? স্যার এটা রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড দেখিয়েছিলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এবং এই নিউক্লিয়াসে তিনি যে পরীক্ষাটা করেছিলেন সোনার, তিনি আলফা কণা সোনার ওই দিকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন, এবং যেহেতু নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট, অন্য সব কণা
ভেদ করে চলে আসছিল, কারণ পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, কিন্তু যে জায়গাটায় নিউক্লিয়াস ছিল এটা পজিটিভ চার্জ, ওই আলফা কণাকে সে বিক্ষিপ্ত করে দিচ্ছিল। ওইখানে তিনি ডট দেখতে পান। এখানে দিয়েই তিনি বোঝাতে চান যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, কিন্তু কেন্দ্রে আছে নিউক্লিয়াস, সেখান থেকে আর কি। চমৎকার উত্তর। এই প্রথম আমরা অ্যাটমের ভিতরে সম্বন্ধে নিশ্চিত হলাম যে একটা নিউক্লিয়াস পজিটিভটা এক জায়গায় আছে, বেশিরভাগ ফাঁকা জায়গা। আর নেগেটিভ ধরে নিলেন যে যেহেতু নেগেটিভও থাকবে, নইলে তো নিউট্রাল হতো না, সেটা ঠিক আছে। কিন্তু সোনার পাতকে এরকম পিটিয়ে পিটিয়ে পাতলা করলো কেন, এটা আমি একটু জিজ্ঞেস করি, কেন পাতলা করে? গোল্ডের পিছনে হচ্ছে ইনফ্লুয়েন্স নামে একটা ছিল, ওয়াল ছিল। তো যখন এখানে লাইটটা দেওয়া হতো বা তখন হচ্ছে পিছনে না, আমি আবার দিচ্ছি এটা মামা। কারণ হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আলফা কণা বিচ্ছুরণ করে, আলফা কণা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ পর্যন্ত আর কি ওইটা অতিক্রম করে যেতে পারে, তাই সোনারটা খুবই পাতলা করা হয়েছে যাতে ওই 4 সেন্টিমিটার ব্যাসার্ধটা অতিক্রম করে সেটা পরবর্তীতে জিঙ্ক সালফাইডের পর্দায় বিচ্ছুরণ সৃষ্টি করতে পারে। ঠিক আছে, মামা বলেছে, এটা আরও ভালো বলা যেত। আসলে আমরা তো অ্যাটমের ভিতর ঢুকতে চাচ্ছি, কাজে এটা যদি পাতলা হয়ে একটা দুইটা অ্যাটম সামনে থাকে সেটা ভালো হয়, নইলে তো মোটা সোনা দিলে তো এটা আগের থেকেই ধাক্কা খেয়ে এমনি এসে যাবে। কাজে আমরা রিজওয়ানকে 4 আর মামাকে 1 দিতে চাই। এটা পরের প্রশ্ন। বিদ্যুৎ বাতির আগের দুনিয়া আর বিদ্যুৎ বাতির পরের দুনিয়া দুরকম। এই অবস্থায় এনেছে একটা স্থায়ী বিদ্যুৎ বাতি, যেটা অনেকক্ষণ ধরে জ্বলবে এবং আলোকিত করবে শহরকে, ঘরকে ইত্যাদি। এটা করেছিলেন টমাস আলভা এডিসন। উনি কি ব্যবহার করে এই স্থায়ী করেছিলেন সেনান? উনি টমাস আলভা এডিসন মূলত যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে টাংস্টেন ফিলামেন্ট। বিদ্যুৎ যে প্রবাহিত হবে সেটার জন্য 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে প্রথমত যে ফিলামেন্টের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা প্রথমত হচ্ছে অনেক টেম্পারেচারে মানে অনেক হাই টেম্পারেচার যাতে না গলে সেটা হবে, এবং ভালো একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্ট ব্যবহার করেছিলেন উনি। টাংস্টেন। তো সঠিক নয়, আমি আবার দিচ্ছি। স্যার এখানে প্রথমে মূলত যে সমস্যাটা দেখা গিয়েছিল, যখনই সে অক্সিজেনের সংস্পর্শে টাংস্টেনটা আসছে তখনই সেখানে আর কি তারটি পুড়ে যাচ্ছে। তো প্রথমে টাংস্টেনটা আসে, হ্যাঁ, তো উনি জিনিসটা কি টাংস্টেন দিয়েই শুরু করেছিলেন? না, টাংস্টেন দিয়ে শুরু করেনি। এর আগে তিনি বলা হয় যে 10,000 বার এক্সপেরিমেন্ট প্রথম করেছিলেন। স্থায়ী বিদ্যুৎ বাতি কিসের দ্বারা সম্ভব হলো? জারিফ? ভ্যাকিউম টিউব। না, ভ্যাকুয়াম টিউব নয়, ভ্যাকুয়াম টিউব তো সবসময়। আদনান? স্যার ব্রোঞ্জ। হ্যাঁ, স্যার ব্রোঞ্জ। ব্রোঞ্জ? ব্রোঞ্জের তন্টু। না না, এটা ব্রোঞ্জ ছিল না। আবার দিচ্ছি, দেখি মামা। কপার। হ্যাঁ, কপার? না, কাউকে দিতে পারলাম না নম্বর। শুনলে অবাক হবে, উনি নানান কিছু চেষ্টা করে, সুতার চেষ্টা করেছেন, ওটা টিকাইতে পারেন নাই। মানে বেশি পরিবাহী হলে তো এটা রেজিস্ট্যান্স হবে না, জ্বলবে না, খুব হাই রেজিস্ট্যান্স জিনিস লাগবে। সেই সময় টাংস্টেন ইত্যাদি তো প্রসেস করার এটা অনেক আগের কথা, 19th সেঞ্চুরির একবারে শেষের দিকে। তো যেটাতে উনি সাকসেসফুল হলেন সেটা হলো বাঁশের কঞ্চি। বাঁশের থেকে চিকন করে আঁশ নিয়ে, সরাসরি না, এটাকে অঙ্গার করা হলো, কার্বনাইজ করা হলো। তার মানে আমরা যে কাঠ পোড়ায় যেমন কাঠ কয়লা করি, এটা কয়লা বানিয়ে ফেললো। কয়লা করা সেটা 1200 ঘন্টা এক নাগাড়ে উনি এটাকে জ্বালাতে পেরেছিলেন। সেই সময় 1 ঘন্টা 2 ঘন্টায় জ্বলে যেত, কারণ ভ্যাকুয়াম করতো, কিন্তু সেই ভ্যাকুয়াম এত ভালো ছিল না, আর কিছু না কিছু অক্সিজেন থেকে যেত, ওটা জ্বলে যেত। কিন্তু বাঁশের এটা অনেক, এবং তারপরে অবশ্য আরও অনেক উন্নয়ন হয়েছে। পরে তো টাংস্টেন বা টাংস্টেনের মতো অন্যান্য জিনিস এসছে। তো ঠিক আছে, আমরা এটা বোধহয় নাম্বার কাউকে দিতে পারলাম না। আমরা পরের পর্বে চলে যাই, যেটা ভবিষ্যতের পর্ব। আমাদের পর্বের নামই হলো 2025 থেকে 2035। এটাতে আমাদের 2টা মাত্র প্রশ্ন থাকবে, 2টা দৃশ্যপট দেব, প্রত্যেকটাতে 10 করে, কারণ বিস্তারিত বলতে হবে যে সামনে কিভাবে আমরা যাব। প্রথম যে দৃশ্যপটটা বা যে সম্ভাবনাটার কথা বলবো সেটা এখন শুরু হয়ে গেছে। যেটা শুরু হয় নাই সেটা তো সামনেও আসবে না, যেটার অলরেডি বীজ আছে সেখান থেকেই আসবে। সেটা হলো আমাদের শরীরের সঙ্গে লেগে থাকবে, হয়তো অলংকার হিসাবে বা ঘড়ির মতো, অথবা গায়ের গেঞ্জির মতো, যে শরীরের সাথে লেগে থাকবে এবং স্বাস্থ্যের সম্বন্ধে খবর দেবে, এইরকম। জারি?
সো আমরা স্যার যেটা কারেন্টলি আমরা দেখতে পারতেছি অ্যাপেল ওয়াচ যে সিস্টেম আছে, অ্যাপেল ওয়াচ পরে আমরা হচ্ছে মানে আমাদের দেহের বিভিন্ন রকমের যে ব্লাড প্রেশার আছে, তারপরে হচ্ছে টেম্পারেচার, এগুলো সেন্স করতে পারি। এগুলো থেকে হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, যে হচ্ছে আমার ডিরেক্টলি আমার ঘড়ির মাধ্যমে আমি আমার বর্তমান শরীরের যে অবস্থাটা আছে সেটা বুঝতে পারতেছি। এছাড়াও হচ্ছে আরও ভবিষ্যতে যেটা আসতে পারে, যেমন হচ্ছে কাপড় থাকতে পারে, যেই কাপড়ের মধ্যে সেম সেন্সর থাকবে, কিন্তু এই সেন্সরগুলো হচ্ছে সাধারণ যেমন কাপড় হয় সেরকমইভাবে হচ্ছে ইন্টিগ্রেট করা থাকবে কাপড়ের মধ্যে। তো এগুলো থেকে আমরা সরাসরি যে আমাদের শরীরের যে অবস্থাটা, কারেন্ট অবস্থাটা আছে সেটা আমরা বুঝতে পারবো। আর এটা যদি আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিতে পারি তাহলে হচ্ছে সরাসরি আমরা কোনো হসপিটাল অথবা চিকিৎসকের সাথে সরাসরি যোগাযোগের মধ্যে থাকতে পারবো। যদি মনে করেন যে আমার শরীরের অবস্থা কোনোভাবে হচ্ছে খারাপের দিকে যাচ্ছে, তো ওই মুহূর্তে আমাকে হচ্ছে নোটিফিকেশন জানিয়ে দিতে পারবে যে কোনো ডিভাইসের মাধ্যমে। সাথে সাথে হচ্ছে চিকিৎসকের সাথে কানেক্ট হয়ে আমাকে হচ্ছে যদি কোনো ইমিডিয়েট প্রাইমারি যে চিকিৎসাটা দিতে লাগে সেটা যদি দেওয়ার ব্যবস্থা হয় তাহলে সেই ব্যবস্থাটা করা যেতে পারে স্যার। উত্তর চমৎকার, এবং জারিফ প্রায় পূর্ণাঙ্গ একটা উত্তর দিয়েছে। আজকেও আমরা যেটা জারিফ নিজেও বলেছে, কিছু কিছু জিনিস যেমন আমাদের প্রেশার, হার্টের অবস্থাটা কিছুটা আঁচ করতে পারি, এবং কিছু কিছু জিনিস আছে যেটা শ্বাস প্রশ্বাসের অবস্থা দেখেও আমরা খুব বেশি কিছু পারি না। কিন্তু সামনে যেটা আসছে দুইটা জিনিস যেটা জারিফও বলেছে, আমাদের সেন্সার, বিভিন্ন রকমের সেন্সার, যে গেঞ্জির মধ্যে সেন্সারগুলো, আরও অনেক সূক্ষ্মভাবে অনেক জিনিস জানা যাবে যেটা এখন আমরা পারছি না, যেমন ভাইরাসের প্রেজেন্স, ব্যাকটেরিয়ার প্রেজেন্স, এগুলো আমরা জানতে পারবো। এবং কিছু কিছু জিনিস আমাদের ঘাম থেকেও, ঘামের মধ্যে কী আসছে সেগুলো থেকেও আমরা সামনে অনেক দিন আগে আমরা প্রেডিক্ট করে ফেলবো, যে চিকিৎসা শুরু করে দিতে পারবো, বা এগুলোর বেসিসে এআই একটা সিদ্ধান্ত নেবে। এটা এআই কানেক্টেড থাকবে, যে সিদ্ধান্ত নেবে যে এটা কি সিরিয়াসলি নেব না আসলে এটা ভুল একটা জিনিস। এটা হবে, এবং এআই এবং বায়োসেন্সার এই দুটাই হলো কিওয়ার্ড এখানে, যেটা 2035-এর মধ্যে গিয়ে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ মনিটরড মানুষ হিসাবে চলাফেরা করতে পারবো বলে আশা করা হচ্ছে। আমরা 10 নম্বর জারিফকে এটার জন্য দেব। পরের যে সিনারিও বা বৈশিষ্ট্য সেটা হলো স্মার্ট নগর। পুরো নগরটা স্মার্ট হবে। অভয়। স্মার্ট নগর বলতে আমরা যেটা মূলত বুঝি যে শহরের প্রায় প্রত্যেকটা ব্যবস্থাপনায় আমাদের ডিজিটাল ডিভাইস থাকবে। যেমন বর্তমানে আমাদের যে ট্রাফিক যে ব্যবস্থাপনাটা আছে সেটা অনেকটা আর কি পুরোপুরি অটোমেটেড হয়নি, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে এআই ইন্টেলিজেন্স আর কি এআইয়ের মাধ্যমে আমরা এমন ব্যবস্থা গড়ে তুলতে পারবো যে শহরের কোথায় কোন ব্যবস্থা আছে, জিপিএসের মাধ্যমে গাড়িগুলো কোথায় আছে, কোন জায়গায় জ্যাম বেশি সেটা আমরা নির্ণয় করতে পারবো, সেই অনুযায়ী ট্রাফিক লাইট দিবে। এটি গেল ট্রাফিকের বিষয়টা। এছাড়াও আমাদের শহরের বর্তমানে আর কি বর্জ্য ব্যবস্থাপনাটা আছে, সেটা আর কি সম্পূর্ণ আর কি মানুষদের দ্বারা পরিচালিত। মানুষ যায়, বাড়ি বাড়ি যায়, নোংরা এগুলো নিয়ে আসে, তারপর নিষ্কাশনে সেগুলো দেয়। এখন আমরা অটোমেটেড কার আছে, তো আমাদের আর কি ভবিষ্যতে দেখা যাবে যে অটোমেটেড কারগুলো বাড়িতে একটি নির্দিষ্ট সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে যাচ্ছে, সেখান থেকে বর্জ্য নিষ্কাশন কেন্দ্রে যাচ্ছে, এরকম বিভিন্ন বিষয় আমরা দেখতে পাবো। এছাড়াও স্মার্ট সিটিতে আমাদের মূল যেই একটি প্রধান বিষয় যেটি হবে সেটি হবে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির দিকে আমরা ভবিষ্যতে বেশি ধাবিত হব। বর্তমানে সোলার এনার্জি অনেক উন্নতি হচ্ছে, আমরা সোলার প্যানেলের অনেক উন্নতি ঘটাচ্ছি। স্মার্ট সিটিতে দেখা যাবে যে এই সোলার এনার্জি দিয়েই অধিকাংশ আমাদের এনার্জির আর কি ব্যবস্থাপনা আমরা করতে পারছি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমে আসছে। এভাবে মূলত আর কি ভবিষ্যতে দেখা যাবে। সঠিক, এবং সঠিক না তার কল্পনাগুলো সঠিক, এবং আমাদের সমস্যাগুলোর কে সুন্দরভাবে এনে যে আমরা কীভাবে সমাধানের দিকে যাব। আমি শুধু একবার সুযোগ দেব যে মানে এগুলোর ব্যাপার না, এটা তো প্রায় বলাই হয়ে গেছে, কিন্তু তার মধ্যে একটা বেসিক্যালি একটা কোঅর্ডিনেশনটা কীভাবে, একটা কোঅর্ডিনেটেড শহর হিসাবে কীভাবে চলবে মোমেন্ট এআইয়ের মাধ্যমে। বেসিক্যালি এআই আমাদের সবগুলা সিস্টেম কন্ট্রোল করবে, সিওয়েজ সিস্টেম হোক অথবা অটোমেটেড কার সিস্টেম হোক অথবা অ্যালার্ট সিস্টেম হোক, বার্গলারি ডিটেকশন সিস্টেম, যত কিছু আছে সব একটা এআই দ্বারা কন্ট্রোল হবে এবং সেন্ট্রালি একটা এআই দ্বারা গভর্নড হবে, যাতে আর কি কোঅর্ডিনেশনটা সহজ হয় অ্যান্ড চেইন অফ কমান্ডটাও ইজিলি বোঝা যায়। সঠিক, মোমেনিন যেটা বলেছে কাজটা এআই করবে, কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখতে হবে যেটা ইন্টারনেট অফ থিংস।
সেখানে কানেক্টেড হতে হবে, একটাকে মানে ট্রাফিক বর্জ্যের সাথে ট্রাফিকের সাথে স্বাস্থ্যের নানান জিনিসের সাথে নানান জিনিসের, এটা ব্যাপারটা হচ্ছে এআই এর কাজটা হচ্ছে অপটিমাইজ করা, মানে সর্বোত্তম অবস্থায় নিয়ে যাওয়া একটা সিচুয়েশন। আমরা চাই যে এমন একটা শহর যেটা সর্বোত্তম অবস্থায় থাকবে, সেখানে যদি আমরা ইন্টারনেট অফ থিংস দিয়ে সবগুলোকে সংযুক্ত করতে পারি এবং এআইকে এটার মানে অপটিমাইজ করার দায়িত্বটা দিই, তাহলে এটা ভালো হবে। তো আমরা এটার জন্য অভয়কে 6 এবং মোমেনিনকে 4 নম্বর দেব। এবং এই পর্বটাও আমরা শেষ করে ফেললাম, আমাদের শেষ পর্বে চলে আসছি। লিমেরিক 5 লাইনের যেই ছড়া, বৈজ্ঞানিক বিষয়েও কিন্তু লিমেরিকের একটা ভূমিকা আছে, সব ভাষাতেই আছে, আমরা এটা বাংলাতে আনার চেষ্টা করছি। তো প্রথম লিমেরিকটা, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে দেখা যাক। এটাতে লিমেরিকগুলো, দুটো লিমেরিক 10-10 করে, প্রত্যেকটা লিমেরিকের 10 নম্বর। পরতে পরতে শিলার কোলে প্রাচীন প্রাণীর চিহ্ন মেলে, একটা হাড় একটি দাঁত, বলে দে কোন ধাত, বিবর্তনের ধারা এদের থেকেই পেলে। সিনান বলতে চাই, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফসিল। ফসিল হচ্ছে মূলত যে কোনো অর্গানিজম, সেটা হচ্ছে পৃথিবীতে হয়তো অনেক আগে ছিল, সুদূর অতীতে ছিল, কিন্তু পাথর বা এই ধরনের কোনো মানে স্থায়ী কোনো পদার্থের সঙ্গে সেই অর্গানিজমগুলোর যে শারীরিক যে স্থায়ী চিহ্নগুলো, যেমন দাঁত, হাড়, সেটার কথা লিমারিকে বলা আছে, এই স্থায়ী চিহ্নগুলো এই রয়ে গেছে পাথরের মধ্যে। এবং আমরা আজকের যুগে এসে সেই ফসিলগুলো নিয়ে গবেষণা করছি। এখান থেকে দুইটা লাভ হয়, একটা হচ্ছে যে সেই অর্গানিজমগুলোর সঙ্গে আমরা এখনকার অর্গানিজমের তুলনা করে হচ্ছে দেখতে পারি কীভাবে বিবর্তন ঘটেছে, এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমরা সময় দেখতে পারি, আমরা কার্বন ডেটিংয়ের মাধ্যমে দেখতে পারি যে সেগুলো কত আগে থেকে আমাদের পৃথিবীতে ছিল, ঠিক কোন সময় পৃথিবীতে ছিল, এবং আমরা দেখতে পারি যে ঠিক কোন সময় থেকে নির্দিষ্ট অর্গানিজম পৃথিবীতে ছিল, এবং এভাবে আমরা জিওলজিক টাইম স্কেলে ভাগও করেছি, অনেক ইপোক এবং ইয়নেও ভাগও করেছি আমাদের। সেই জন্য কনক্লুশনটা হচ্ছে বিবর্তনের ধারা এদের থেকেই পেলে, মানে আমরা বিবর্তনের আইডিয়াটাই পেয়েছি এখান থেকে। সিনান পুরো 10 নম্বরই পাবে এটার জন্য। আমরা পরের লিমেরিকে চলে যাই। এক ভর বলে স্থান বাই বাঁকো, বাঁক বলে তুমি আমার সঙ্গে থাকো, নিউটনে যা আকর্ষণ এখানে তা বাঁকের ধন, আইনস্টাইনের মহাকর্ষ এভাবেই মনে রাখো। এখানে মূলত স্পেস টাইমের বেঁকে যাওয়ার কথা বলা হচ্ছে মহাকর্ষের কারণে। আমরা জানি যে নিউটন বলেছিলেন যে মহাকর্ষ হচ্ছে একটা ফোর্স, তবে আইনস্টাইন পরে এসে বলেছিলেন যে মহাকর্ষের অনেক সিগনিফিক্যান্ট বলের কারণে যেটা হয় যে স্পেস টাইম, এক ভর বলেছিলেন আমার সাথেই থাকো, টাইম মূলত স্পেসকে বলছে যে তুমি আমার সাথেই থাকো, দুটো একই মানে স্পেস টাইম দুটো একই এন্টিটি হিসেবে আইনস্টাইন কল্পনা করেছিলেন, মহাকর্ষের কারণে দুটো একই সঙ্গে বেঁকে যায়। লিমানিকে এটাই বলা হচ্ছে। সিনানের ব্যাখ্যাটা একটু সরে গেছে এবং ঠিক জায়গায় নেই, আমি আবার এটা মোমেন্ট। বেসিক্যালি নিউটন এটাকে ফোর্স হিসেবে কল্পনা করলো, আইনস্টাইন বলেছিল যে অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্যাব্রিক আছে, এখন ওইটার উপরে যদি আমরা কোনো গ্রহ রাখি তাহলে হচ্ছে একটা গর্তের মতো ক্রিয়েট হয়, অ্যান্ড ওইটার জন্যই হচ্ছে আমরা ওই যে চারপাশে যত আবর্তন ওইগুলো সৃষ্টি হতে দেখি। সো বেসিক্যালি বাঁকটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে স্পেস টাইম ফ্যাব্রিকে একটা গর্ত তৈরি হয়েছে, যার জন্য এখানে মহাকর্ষ তৈরি হয়েছে, অন্যান্য যা যা ফোর্সেস আছে ওগুলো অ্যাক্টিভ আছে। চমৎকার। এই যে লিমেরিকে তাই বলছে যে ভর বলছে যে তুমি বাঁকো, মানে স্পেস টাইমকে বলছে স্থান ভাই তুমি বাঁকো, সে বিকৃত হয়ে গেল, ভাঁজ পড়ল। এখন আরেক ভর এসে এই ভাঁজের মধ্যে আসে, বাঁক বলে মানে সেই বিকৃতিটাই বলে যে তুমি আমার সঙ্গে থাকো, তার মানে আমাকে অনুসরণ করো। তা আমাকে অনুসরণ করলে কি হবে, নিউটনে যেটা আকর্ষণ এখানে তা বাঁকের ধন, যেটা মোমেনিন ব্যাখ্যা করেছে, বাঁকের কারণেই এটা ঘটনাটা ঘটছে। আইনস্টাইনের মহাকর্ষ এভাবেই মনে রাখো। তো 10 নম্বরই পাবে মোমেনিন এটার জন্য। আমাদের এই পর্বটাও শেষ হয়ে গেল, আমাদের পুরো অনুষ্ঠানটাই শেষ। আমরা আমাদের স্কোর বোর্ডটা একটু দেখি। অনেকে বেশ ভালো নম্বর পেয়েছে, কেউ মাঝারি নম্বর পেয়েছে। তো যারা একটু বেশি ভালো করেছে তাদেরকে আমরা আগামী অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাবো, এবং সে সঙ্গে হয়তো কিছু নতুন মুখেরও দেখা পাবো আমরা। যারা অনুষ্ঠানটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটা এখানে